হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে তোমাদের যে রিজনিং এবং ম্যাথের প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার দ্বিতীয় ক্লাস নাম্বার 2, যেখানে আমরা 10টি ম্যাথ এবং 10টি জিআই নিয়ে আলোচনা করব। তো এর আগে আমাদের একটি ক্লাস হয়েছে মাত্র এই প্র্যাকটিস সেটের, এবং তারও আগে তোমাদের রিজনিং এবং ম্যাথের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউপি সমস্ত কোয়েশ্চেন বা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং আমাদের যে প্র্যাকটিসের সিজন চলছে, সেটা বিভিন্ন জায়গা থেকে ম্যাথগুলোকে কালেকশন করে নেওয়া, এবং তুলনামূলক আমি স্ট্যান্ডার্ড মেনটেনের চেষ্টা করছি। হয়তো কারো কাছে সহজ হতে পারে, কারো কাছে কঠিন হতে পারে, ম্যাটার করে না, তোমাদের পরীক্ষায় এরকমই কোয়েশ্চেন আসবে। ওকে, তো শুরু করার আগে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো কালকে কয়েকটা কমেন্ট দেখলাম যে একটু শর্টে করানোর জন্য, যে যাতে পরীক্ষার হলে দেখো ম্যাটার সেটা করছে না, এই অঙ্কগুলো অনেক সহজেই করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি শর্টে করলে তো হবে না, জিনিসটা যারা ভিডিওটা দেখছো ধরো তারা প্রত্যেকে বুঝতে পারো। এবার আমি এখানে যে মেথডে করছি, তোমার পরীক্ষা হলে আমি সেই মেথডে করার জন্য কিন্তু বলছি না। আমি এখানে জাস্ট মেথড বা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করছি, তারপর তোমরা সেখানে স্টেপ জাম্প করতে পারবে। আমি যতটা ডিটেলসে লিখছি ততটা তোমাদের লেখার কোনো প্রয়োজনই পড়বে না, ওখানে দেখবে অটোমেটিকলি টাইম বেঁচে যাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে একটি অঙ্কটা দেখো, এই অঙ্কটা দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যে একটি সার্কাস আলাদাভাবে দুটি শো চালায়, একটি সিংহের ও একটি হাতির। হাতির শো 80 মিনিট চলে এবং সিংহের শো 120 মিনিট চলে। দুটো শোই শুরু হয় 6টার সময়, সন্ধ্যা 6টায়। আবার কোন সময়ে উভয় শো একই সময়ে শুরু হবে? তাহলে এখানে কি করতে হবে আমাদের অঙ্কটা? দেখো একটু বলেছে তো অনেক ভারী ভরকম ভাবে, কিন্তু জিনিসটা খুব সহজ, আমাদেরকে গসাগু করতে হবে। তাহলে 80 আর 120 গসাগু করবো। এবার এটা আমি বললাম যে 80 আর 120 গসাগু করতে হবে। এবার এই 80 আর 120 গসাগু কি অনেকে দেখবে করার প্রয়োজনই পড়বে না। আমরা জানি যে 80 আর 120 গসাগু হচ্ছে 240। এবার সেটা তোমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। আমি এখানে বললাম গসাগু, এবার তুমি সেটাকে 80 আর 120 এইভাবে গসাগু করে টাইম নষ্ট করে 240 বার করবে, নাকি ডিরেক্টলি মুখে মুখে 240 করে নেবে, যে 8 3 24, 2 12 24, 24 240 হবে গসাগু? সেটা সম্পূর্ণ তোমাদের উপর। এবার 240 মানে হচ্ছে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা পর আবার আমাদের হবে, যেটা হচ্ছে 6টা বাজলো, সন্ধ্যা 6টা যদি হয়, 6টা 4 ঘন্টা পর মানে হচ্ছে রাত 10টার সময়। তাহলে অপশন ডি চলে আসবে সঠিক উত্তর। দেখো কি করতে হলো, এখানে কিছু লিখতে হলো না, অঙ্কটা পড়তে যতক্ষণ। এবার এটা যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই, এবার সবাই তো ধরো এতটা জানে না বা এতটা প্র্যাকটিস করে না, তো এত সহজে বললে বুঝতে পারবে না। সেই জন্য আমাকে একটু ডিটেলসে বলতেই হয়, যেটা প্রত্যেকের জন্য। ওকে, তো তোমরা যারা যারা যাদের মনে হচ্ছে একটু লেন্দি হচ্ছে, তারা এরকম ভাবে করবে অবশ্যই। মানে যারা ধরো এক্সপার্ট, তারা কেন টাইম টু টাইম নিয়ে যাবে? তুমি যদি এখানে 10 সেকেন্ডে করতে পারো, তো 20 সেকেন্ডও কেন, 12 সেকেন্ডও যাবে না, ম্যাটার করে। কিন্তু প্রত্যেকে তো সেই 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে না, এবং তাদেরকে সেই 10 সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমি একবার যদি ফার্স্টে এরকম বলে দিই, তাহলে হয়তো অন্য একটা অঙ্ক দেখে সে আটকে যাবে। তো তাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার আমাকে করতেই হয়, এবং সেক্ষেত্রে আমাকে একটু তো ডিটেলসে বলতেই হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই অঙ্কটাকে আর বলতে হবে না আশা করছি, যে এখানে একটা হাতির শো চলে, যে শোটা চলে 80 মিনিট, এবং একটা সিংহের শো চলে, সেই শোটা চলে 120 মিনিট। তাই দুটো শো শুরু হয়েছিল সন্ধ্যা 6টার সময়। তাহলে কি হচ্ছে, সিংহের শোটা দেখো 1 ঘন্টা 20 মিনিট করে চলছে, সরি 1 ঘন্টা 20 মিনিট বলছি, 120 মিনিট করে, মানে 2 ঘন্টা করে চলছে। আর হাতির শো চলছে 80 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিট করে চলছে। তাহলে উভয় শোই আবার একই সময় শুরু হবে কখন? তাহলে দুটির মধ্যে যেটা লসাগু আসবে, সরি গসাগু বলছিলাম আমি, লসাগু আসবে, সে লসাগুটা ঠিক। আমি এতক্ষণ গসাগু বলে যাচ্ছিলাম। তো লসাগু করতে হবে। তাহলে 80 আর 120 লসাগু যদি আমরা করি, দেখো এখানে সব থেকে বড় যা দিয়ে যাবে দিয়ে যাবে। এখানে মৌলিক উৎপাদকে গসাগু, মৌলিক উৎপাদকে লসাগু ম্যাটারই করে না। ঠিক আছে, এখানে তুমি একদম দেখো 40 দিয়ে চলে যেতে পারবে। 40 দুয়ে 80, 40 তিনে 120, তাহলে 2 3 6 4 240। তাহলে 240 এখানে কিসে ছিল, এটা মিনিট একক ছিল, তাহলে 240 মিনিট হচ্ছে লসাগু। 240 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে নেবে, পেয়ে যাবে 4 ঘন্টা। তাহলে যখন শুরু হয়েছিল 6টার সময় একসাথে, তার আবার কতক্ষণ পর একসাথে হবে? 4 ঘন্টা পর, অর্থাৎ সন্ধ্যা 6টার পর 4 ঘন্টা পর মানে হচ্ছে রাত্রি 10টা। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট একটা জিআই, যে 7জন বন্ধু হর্ষিতা, ইশিকা, জেসমিন, কপিল, রেশমা, মোহিত ও নীলেশ একটি বৃত্তাকার টেবিল ঘিরে তার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। হর্ষিতা বসেছে মোহিতের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এবং কপিলের বাম দিক থেকে তৃতীয় স্থানে। ইশিকা এবং জেসমিন বসেছে কপিলের ঠিক দুই পাশে। নীলেশ বসেছে ইশিকার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে হর্ষিতার ঠিক ডান দিকে কে বসেছে? তাহলে এখানে কতজন আছে? 7জন। তাহলে 7টি সিটওয়ালা একটা আমাকে করে নিতে হবে। 4টি হলো, 6টা হলো, 7টা হয়ে গেল। ঠিক আছে, এরকম। এখানে তো আর মেকআপের কোনো ব্যাপার আসছে না, আমাদের বোঝা নিয়ে কথা। এবার কি আছে,
যে বলেছে যে হর্ষিতা বসেছে মোহিতের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে মোহিত যদি এখানে বসে থাকে, মোহিতের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে হর্ষিতা। আবার সে বসেছে কপিলের বাঁ দিক থেকে তৃতীয় স্থানে, বাঁ দিক থেকে তৃতীয় স্থান মানে 1 2 3, তবে এখানে আসছে, তাহলে কপিল বসেছে এখানে। ঈশিকা এবং জেসমিন বসেছে কপিলের ঠিক দুই পাশে, তাহলে হয় ঈশিকা এখানে বসেছে, জেসমিন এখানে বসেছে, নয়তো জেসমিন এখানে বসেছে, ঈশিতা এখানে বসেছে। ঠিক, এবার বলছে কি নীলেশ বসেছে ঈশিকার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। দেখো ডান দিক থেকে দ্বিতীয় স্থান যদি হয়, তাহলে যদি এখানে তোমার কি আছে, নীলেশ বসে ঈশিকার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ঈশিকা যদি এখানে বসে, তাহলে দেখো তোমাদের কে বসছে এখানে, যদি ঈশিকা যদি এখানে বসে, তাহলে ডান দিক থেকে নীলেশ বসছে এখানে, আর জেসমিন বসছে এখানে। তুমি যে নীলেশকে এখানেও বসাতে পারো, ঠিক আছে। সরি, ঈশিকাকে এখানে বসিয়ে তুমি যদি জেসমিনকে এখানে বসাতে, তাহলে দেখো ঈশিকার ডান দিক থেকে দুজন পর ডান দিক থেকে দুদিকে জায়গায় ফাঁকা থাকতো না, কারণ সেখানে অলরেডি জেসমিন বসে পড়েছে। তাহলে সে এখানে বসবে ঈশিতা বা ঈশিকা, কি আছে ঈশিকা, আর এখানে বসবে জেসমিন। তাহলে ফাঁকা জায়গাতে বেচারা যে একজন পড়ে আছে সে বসবে, যেটা হচ্ছে রেশমা। ওকে, তাহলে কি আছে, আমাকে চেয়েছে এবার কি, যে হর্ষিতার ঠিক ডান দিকে কে বসেছে, হর্ষিতা কোথা বসেছে এখানে, এর ডান দিক কোনটা, এটা কে বসেছে, রেশমা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। এটাও তাই, তুমি এই স্ট্রাকচার বা গঠনটা কত তাড়াতাড়ি করতে পারবে, যদি পারো যে তুমি মনে মনে ইমাজিনে করতে পারবে, তো আঁকারও প্রয়োজন নেই, ঠিক আছে। এইটাকে তুমি যত তাড়াতাড়ি, যে আমি কিভাবে সহজ হয়ে উঠবে তোমাদের কাছে, আমি শুধু সেটুকু বলে দিই, ঠিক আছে, যে তুমি এই পদ্ধতিতে গেলে তোমার কাছে জিনিসটা সহজ। এবার তুমি চাইলে সেই পদ্ধতিটাকে তুমি আরো সহজ নিজের মতো করে করতে পারো। তুমি যদি সেটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, তুমি হয়তো এই সিট অ্যারেঞ্জটাকে ইমাজিনেশনের মধ্যেও করতে পারো, সেক্ষেত্রে তোমাকে ড্র করতে হবে না, কিচ্ছু করতে হবে না। নেক্সট, একটি 265 মিটার দীর্ঘ ট্রেন 61 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান, তাহলে এই ট্রেনটি কত সময়ে 47 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত অভিমুখে ধাবমান 245 মিটার দীর্ঘ অপর একটি ট্রেনকে অতিক্রম করবে। ওকে, এটাকে ফার্স্ট আমি শর্টে তোমাদের বলি, দেখো এবার আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে না, ঠিক আছে, যদি বুঝতে না পারো আমি আবার বলে দেবো, অসুবিধা কিছু নেই। ফার্স্ট আমি জাস্ট বলে দিই একটু, এবং এইভাবেই তোমরা চাইছো, আমার যতদূর মনে হচ্ছে, যে একটি ট্রেন 265 মিটার দীর্ঘ, ঠিক আছে, এবং যেটির গতিবেগ হচ্ছে 61 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ওই ট্রেনটি কত সময়ে 47 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত অভিমুখে ধাবমান 245 মিটার দীর্ঘ একটি ট্রেনকে অতিক্রম করবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে আপেক্ষিক গতিবেগের কাজ। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতিবেগ হবে 61 প্লাস 47, মানে হবে 108 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 108 কিলোমিটারটাকে তোমাকে মিনিট প্রতি সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে মিটার প্রতি সেকেন্ডে, তাহলে 5/18 দিয়ে গুণ করে নেবে, তাহলে এখান থেকে কেটে যাবে 5 6 30 মিটার প্রতি সেকেন্ড। আর তোমার মোট অতিক্রান্ত দূরত্ব হবে দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, মানে হচ্ছে 265 প্লাস 245, দুটোকে যোগ করলে পাচ্ছ 510 মিটার। তাহলে 510 মিটার মোট রাস্তা, গতিবেগ হচ্ছে 30 মিটার প্রতি সেকেন্ড, তাহলে 510 মিটার যেতে সময় লাগবে 510/30, মানে হচ্ছে 17 সেকেন্ড। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে। ক্লিয়ার? এবার দেখো, আমি শিওর যে এইভাবে তুমি সবটা তোমাদের ক্লিয়ার হয়নি, বা সবার তোমাদের ক্লিয়ার হয়নি, ঠিক। এবার এখানে দেখো, আমি সেই জন্য তোমাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি, যে একটি ট্রেন রয়েছে যেটা হচ্ছে 265 মিটার লম্বা, যেটা এইদিকে যাচ্ছে, ধরে নাও, যেটা হচ্ছে 61 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এবং 265 মিটার এর লম্বা। আর একটা ট্রেন এদিকে আসছে, যার গতিবেগ হচ্ছে 47 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যার দৈর্ঘ্য হচ্ছে 245 মিটার। এবার বলছে এরা কত সময়ে একে অপরকে অতিক্রম করবে। তাহলে একে অপরকে যদি অতিক্রম করতে হয়, তাহলে দেখো এই ট্রেনটাকে চলে আসতে হবে এখানে, আর এই ট্রেনটাকে চলে আসতে হবে এখানে, তবে তো তারা অতিক্রম করবে। অর্থাৎ এই যে 61 কিলোমিটার যে ঘন্টা বেগে যাচ্ছিল, সে চলে এলো এখানে, যদি আমি এটাকে ট্রেন করে বানিয়ে দিই, তাহলে অতিক্রম তো তখন হবে না যখন এই ট্রেনটা এই ট্রেনের এই পাশে চলে আসবে, বা এই ট্রেনটা এই ট্রেনের এই পাশে চলে আসবে। ওকে, অর্থাৎ এইরকম ভাবে আসবে, যখন এখানে 61 চলে আসবে, এখানে 47 কিলোমিটার ঘন্টা বেগে যে ট্রেনটি রয়েছে সে এখানে চলে আসবে, এরকম পজিশনে। তো সেইটা যদি হয়, তাহলে কি হয়েছে, তোমাদের কি আছে, যে এক্ষেত্রে দেখো কি করতে হয়, যে যখন তোমরা দেখবে, যখন ট্রেনে করে যাও, তোমাদের বিপরীতে অন্য কোনো ট্রেন আসে, তখন কি হয়, তার গতিবেগটা অনেক বেশি মনে হয়, কারণ আমরা উল্টো দিকে ধাবমান। তাহলে এই ক্ষেত্রেও তাই, দেখো 61 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 47 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যে ট্রেন দুটি রয়েছে, তারা একে অপরের বিপরীতে যাচ্ছে, অর্থাৎ এইদিকে যাচ্ছে তো এইদিকে যাচ্ছে। তাহলে কি হবে, এদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি যেটাকে আমরা বলি, সেটা বেশি হবে।
অর্থাৎ একে অপরকে দেখে অনেক বেশি গতিশীল মনে করবে। কেন? দুটোর গতিবেগ এখানে যোগ হবে তাই, বা যোগ হয় তাই। ঠিক আছে, আর দুটোর গতিবেগ আমাকে এইদিকে যোগ করে নিতে হবে, তাহলে তাদের আমি আপেক্ষিক গতিবেগ পাবো। কারণ দেখো, শুধু একটা ট্রেনকে অতিক্রম করছে না, দুটি ট্রেনকে অতিক্রম করছে। যদি একটা ট্রেন দাঁড়িয়ে থাকতো আর একটা ট্রেন অতিক্রম করতো, সেই ক্ষেত্রে এটা হতো না, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ট্রেনটা মুভ করছে, এই ট্রেনটা মুভ করছে। ঠিক, তো এখানে কি হচ্ছে, 61 + 47 সমান হচ্ছে 108 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আর এখানে কি আছে, তাদের দূরত্ব কত আছে দেখো, অতিক্রম যেটা নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে দুজন যদি দুজনকে অতিক্রম করে, তাহলে নিজেদের দৈর্ঘ্য দুটো যোগফল হয়ে যাবে, তাহলে হচ্ছে 265 + 245, যেটা হচ্ছে 510 মিটার। এবার দেখো, এইখানে কিলোমিটার প্রতি ঘন্টাতে পেয়েছো, এখানে মিটারে রয়েছে, তাহলে এটাকে ফার্স্ট আমাকে কনভার্ট করতে হবে মিটার প্রতি সেকেন্ডে। সেটার জন্য আমরা কি করি, 5/18 দিয়ে গুণ করে দিই। এবার তো তুমি আগেটাকে বুঝতে পারবে, সেইভাবে আমরা আনসার পেয়ে যাবো। 17 হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট আনসার। নেক্সট, কোন একটি সাংকেতিক ভাষায় স্টেমকে লেখা হয় VXHQ এবং রুটকে লেখা হয় USRX, তাহলে সেই ভাষায় সিডকে কিভাবে লেখা হবে? কি হচ্ছে স্টেম, তাকে লেখা হচ্ছে VXHQ। কি হচ্ছে, এস হয়েছে ভি, টি হয়েছে এক্স। কিভাবে হয়েছে, STUV, এখানে দুটো বাদ দিয়ে চিনে গেছে, TUVWX, এখানে তিনটে বাদ দিয়ে এক্স এ গেছে। তারপর একটা আবার চেক করো, EFGH, দেখো আবার দুটো বাদ দিয়ে এইচ হয়ে গেছে। আবার MNOPQ, আবার তিনটে বাদ দিয়ে কিউ হয়েছে। অর্থাৎ একবার দুটো চেন পেরিয়েছে, একবার তিনটে পেরিয়েছে। তুমি রুটের ক্ষেত্রে দেখতে গেলেও সেটাই দেখতে পাবে। তাহলে আমাকে সিডটাকেও তাই করতে হবে। তাহলে এখানে আছে সিড, তাহলে প্রথমেরটা কত বেরোবে, দুটো বেরোবে, তাহলে STUV হবে। তারপর একটা তিনটে বেরোবে, EFGHI হবে। তারপরটা ই আছে, আবার EFG হবে, সরি এইচ হবে দুটো পেরিয়ে, EFGH, এস হবে VE, FG বাদ দিয়ে হবে এইচ, বাদ দিয়ে হবে আই। তিনটে বাদ দিয়ে হচ্ছে প্রথমেরটা দুটো বাদ, তারপরটা তিনটে বাদ, তারপর আবার দুটো বাদ, মানে FGH হবে। তারপরটা আবার তিনটে বাদ, মানে DEFGH হবে। তাহলে VIHH ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ ও বি হলো এমন দুটি সংখ্যা যেখানে এ হলো বি অপেক্ষা 40% অধিক। যদি এর মান 20% হ্রাস পায় এবং বি এর মান 38% বৃদ্ধি পায়, তবে এ ও বি এর মোট মানের কত শতাংশ পরিবর্তিত হবে? অঙ্কটা একটু ভালো করে পড়ো, তারপর অ্যান্সার করার চেষ্টা করো, করে নিয়ে পজ করো ভিডিও। তারপর কি বলছে, এ ও বি এমন দুটি সংখ্যা যেখানে এ হলো বি অপেক্ষা 40% অধিক। যদি এর মান 20% হ্রাস পায় এবং বি এর মান 38% বৃদ্ধি পায়, তাহলে এ ও বি এর মানের মোট মানের কত শতাংশ পরিবর্তিত হবে? এখানে হ্রাস আর বৃদ্ধি এই দুটোকে ম্যাটার করবে, সেটা একটু ভাববে। তো এখানে ধরে নাও যে বি হচ্ছে 100, তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে বি অপেক্ষা 40% বেশি। তাহলে 100টা আমি সুবিধার জন্য ধরেছি, তাহলে আমি এ করে দিলাম 140, হয়ে গেল। এবার বলছে এর মান 20% হ্রাস পায়, তাহলে দেখো 140-এ 20% যদি হ্রাস পায়, একটা শূন্য বাদে 14 দুগুণে 28 বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, মানে 20% হ্রাস পেয়ে গেল। যদি এইভাবে বুঝতে না পারো, তাহলে 140 ইন্টু 80/100 করবে, 20% হ্রাস করে, সেক্ষেত্রেও পেয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমি 112। আর বি হচ্ছে কি 38% বৃদ্ধি পাচ্ছে, তাহলে সিম্পল 100 আসে, তাহলে এর সাথে 38 যোগ করে দেবে, তাহলে হয়ে যাবে 138। তাহলে পরিবর্তনের পর মানটা কত হলো, একটা হলো 138, একটা হলো 112, দুটোকে যোগ করলে আমি পাচ্ছি 250। আর পরিবর্তনের আগে কত ছিল, প্রথমে এটা ছিল 100 আর এটা ছিল 140, যোগ করলে পাচ্ছ 240। তাহলে মোট মান ছিল 240, হয়েছে 250, বেড়েছে কত, 10। তাই 10 বেড়েছে কতর মধ্যে, 240-এর মধ্যে। তাহলে তার পার্সেন্টেজ অফ চেঞ্জ কত, 0 0 কেটে দাও একটা, 24-কে 4 দিয়ে, 4 6 24, 4, সরি এখানে এইটা 0টার সাথে কাটো, 4 25 100, এটার সাথে কেটে দাও। আরেকবার বলে দিই, 10/24 ইন্টু 100, এখানে এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে দাও, 240 ছিল, নিয়ে এবার এখানে 4 দিয়ে কাটো, 4 25-এ 100, আর এখানে 4 6 24, তাহলে পাচ্ছ 25/6। তাহলে এখানে পাচ্ছ 4×1/6। এইভাবে যে কাটলে হতো না তা না, এইভাবে সুবিধা বেশি হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দুটোকেই 10 10 থাকবে, দুটোকেই 5 5 করতে হবে, সেরকম হবে ব্যাপার।
সেখানে 4.1/6% পরিবর্তন হবে, যেটা রয়েছে অপশন ডি তে সঠিক উত্তর। নেক্সট, ইংরেজি বর্ণমালার অক্ষরগুলিকে যদি বিপরীত ক্রমে লেখা হয়, বিপরীত ক্রম বলতে এ টু জেড না, জেড টু এ, তাহলে বাঁ দিক থেকে 9তম অক্ষরের ডান দিক থেকে দ্বিতীয় অক্ষর কি হবে? অর্থাৎ যদি আমরা জেড থেকে শুরু করি, জেড, ওয়াই, এক্স এইভাবে শুরু করি এবং ডট 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 করে এ পর্যন্ত চলে আসি, তাহলে ডান দিক থেকে বাঁ দিক থেকে 9 নম্বরে গিয়ে তার ডান দিক থেকে দ্বিতীয়টা কত হবে? এবার এখানে দেখো আমি এ বিটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে জেড থেকে শুরু করে 9 নম্বরে যেতে হবে, মানে আমি এদিক থেকে শুরু করলাম, মানে যা যা দিক বলবে সোজাসুজি লেখা হলে, যদি দেখো আমি এখানে তো এবিসি থেকে সোজাভাবে লিখেছি, কিন্তু এখানে বিপরীত ক্রমে লিখতে বলেছিল, তাহলে কি হবে যে বাঁ দিক থেকে যখন বলবে বাঁ দিক, তখন সেটা তুমি ডান দিক থেকে ধরে নেবে, এখানে ডান দিক মানে বাঁ দিকে চলে যাবে, আর কিছু নেই। তাহলে বাঁ দিক থেকে 9তম বলেছে, তাহলে আমি ডান দিক থেকে 9তমতে যাব, 1 2 3 4 5 6 7 8 9, আর তারপর ডান দিক থেকে 2, মানে আবার বাঁ দিকে 2, মানে 1 2, তাহলে পি। তাহলে পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এক্স সংখ্যক বস্তুর বিক্রয় মূল্য হলো 32টি বস্তুর ক্রয় মূল্যের সমান এবং শতকরা লাভ হলো 28%। এক্স এর মান কত? আগের দিন কমলালেবুর একটা অঙ্ক পেয়েছিলে প্র্যাকটিস সেট 1-এ, প্রথম অঙ্ক ছিল যতদূর মনে পড়ছে আমার, ঠিক সেই অঙ্কটার মতোই এখানে একটু আলাদা করতে হবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি অঙ্কর বেসিস বা বেস বা কনসেপ্ট সেম থাকবে, এখানে হয়তো তখন ওখানে দেখো পার্সেন্টেজ অফ লাভ বা লোকসান বার করতে দিয়েছিল, এখানে সেটা দিয়ে দিয়েছে, এখানে এটা বার করতে দিয়েছে। বলছে এক সংখ্যক, ধরে নাও যে প্রত্যেকটা বস্তুর দাম হচ্ছে সেই টাকা, অর্থাৎ 1 টাকা করে, তাহলে 32টি দাম কত? 32 টাকা। তাহলে এক্সটির দাম কত হবে? এক্স টাকা। এবার তাহলে দেখো এক্স তো নিশ্চয়ই কম হবে না, কারণ তবেই তো লাভ করতে পারবে, তাহলে লাভ কত হবে? এবার এক্সটা বিক্রি করেছে, মানে এটা হচ্ছে তোমার সিপি, কস্ট প্রাইস। এবার এক্স এর এসপি হচ্ছে 32 টাকা, তাহলে লাভ কত হবে? লাভ হবে 32 মাইনাস এক্স টাকা, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার এটা যদি লাভ হয়, লাভের পার্সেন্টেজ কত? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে আমি লাভের পার্সেন্টেজ পেয়ে যাই, যেটা সমান এখানে দিয়ে দিয়েছে 28। তাহলে এই হবে আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো? এই 100টা দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে হচ্ছে 3200 মাইনাস 100x সমান এদিকে 28x, বা এক্স এক্স দুটোকে এইদিকে এলে যোগ হয়ে যাবে, তাহলে পেয়ে যাচ্ছি টোটাল 128x সমান হচ্ছে 3200, বা x সমান 3200 বাই 128, কাটাকাটি করলে 25 আসবে অ্যান্সার, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, ই এবং সি দুজনেই পরস্পরের সাথে কাজ করতে পছন্দ করে। এ পছন্দ করে সি আর এইচ এর সাথে কাজ করতে, এইচ আর এল কারো সাথেই কাজ করতে পছন্দ করে না, অফিসে কে একা একা কাজ করে? দেখো এখানে কোশ্চেনটাতে একটু বেশ কনফিউজিং আছে, তোমাদের মনে হতে পারে অপশন বি অ্যান্সার হবে, কিন্তু হবে না অ্যান্সার বি। কেন হবে না সেটা আমি বলে পছন্দ করা আর করার মধ্যে একটু ফারাক আছে, তাই না? যেমন আমি অনেক কিছু পছন্দ করি কিন্তু করি আর অ্যাকচুয়ালি অন্য কিছু, সেটা সেই রকমই এখানে দেখো ই আর সি একসাথে কাজ করতে পছন্দ করছে, মানে এরা কেউ তো অ্যান্সার হবে না, এরা তো একা একা কাজ করছে না। এ পছন্দ করছে সি এর সাথে আর এইচ এর সাথে কাজ করতে, এবার এইচ পছন্দ করুক চাই না করুক, সি পছন্দ করুক চাই না করুক, ম্যাটার করছে না, এ পছন্দ করছে এদের সাথে কাজ করতে, অর্থাৎ এ সি আর এইচ এরা তিনজনেই কিন্তু একে অপরের সাথে কাজ করছে। পছন্দ এর, সি এর তো কথা বলা নেই এখানে, কিন্তু এইচ এর বলে দিয়েছে যে এইচ কারোর সাথে কাজ করতে পছন্দ করে না, কিন্তু এ তো এইচ এর সাথে পছন্দ করে না। এরকম আমরা অফিসে দেখতে পাই অনেক স্টাফকে, যে ওর সাথে কাজ করতে পছন্দ করে কিন্তু অন্যজন করে না, ঠিক? তো সেরকম তাহলে এখানে এ দেখো এইচ এর সাথে কাজ করতে চায় কিন্তু এইচ চায় না, এইচ এর চাওয়াটা তো ম্যাটার করছে না, এ চাইছে মানে করছে। ওকে, তাহলে অফিসে কে একা একা কাজ করে, কাজ করতে পছন্দ করে কোশ্চেন যদি করতো, তাহলে এইচ আর এল দুটোই আনসার হতো, কিন্তু এখানে অফিসে কে একা কাজ করে, আলটিমেটলি এল আসবে আনসার, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
নিম্নলিখিত রাশিমালাটি সমাধান করুন নিয়ে একটা সিম্পলিফিকেশন বলতে পারো বা সরল বলতে পারো, সিম্পলিফিকেশনও বলা যাবে না, একে সরল। ওকে, তো এখানে 1800 ভাগ, এখানে কি হবে, ভাগটা আগে হবে, এখান থেকে আমি পাবো 3। এইরকম ভাবেই করবে পরীক্ষাতেও, দেখবে দুটো ভাষাতে থাকে, তো যে কোনো একটা দিকের ভাষাতে তুমি পরিষ্কার রাখার চেষ্টা করবে, আর অন্যতে বারবার রাফে গিয়ে পিছন ফিরে উল্টে গিয়ে দেখে করে অনেক সময় চলে যায়, তো করবে না, কোনো প্রয়োজন নেই। তো এখানে ভাগ করে দেবে 3, তারপর কি হবে, গুণ হবে, এই 3-এর সাথে এই 3টা গুণ হয়ে যাবে 9, তারপর আবার এই 11-র সাথে গুণ হবে 99। তা এই 99 থেকে কি হবে, এই 69টা বিয়োগ হবে, হবে কত, 30। তাহলে আলটিমেটলি থাকছে 30 স্কোয়ার। তাহলে 1800 ভাজিত 30 স্কোয়ার। এবার 1800 ভাগ 30 স্কোয়ার কত, 30 স্কোয়ার হচ্ছে 900, তাহলে 1800 ভাজিত 900 মানে হচ্ছে 2। অপশন এ তে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো একটি সাংকেতিক ভাষায় এ কে 26 এবং ও কে 12 লেখা হলে সেই ভাষায় অ্যামাজনকে কিভাবে লেখা হবে? বুঝতে পারছো, এখানে এ কে 26 লিখেছে, মানে জেড হচ্ছে এ, সরি 1, ও হচ্ছে 12, যেটা এদিক থেকে গেলে 15 হয়, এ থেকে শুরু করলে 15 আসে। এগুলো তোমাদের মাথাতে থেকে যাবে, দেখবে একটু বেশি করে প্র্যাকটিস করবে, কার নাম্বার কত আসছে হয়ে যাবে। তাহলে এ যদি 26 হয়, তাহলে অ্যামাজন 26 দিয়ে শুরু হবে, সেটা দেখো সবগুলোতে ফিল হয়ে গেছে, তাহলে সবগুলো অ্যান্সার হতে পারে। তারপর আছে ও হচ্ছে 12, তাহলে ও আছে দেখো এখানে সেকেন্ড লাস্টে, তাহলে এখানে 12 দেখো কোথায় রয়েছে, 12 আছে, 12 আছে, 12 আছে, 12 আছে, তাহলে এই ক্ষেত্রে সবগুলোই অ্যান্সার হতে পারে। এবার তাহলে আমাকে অন্য কিছু চেক করতে হবে, তাই না? এখানে দেখো জেড রয়েছে, যেটাতে 1 আছে, সবগুলোতেই 1 আছে। এখানে দেখো এম রয়েছে, এম কত হবে দেখো, এন, এম, এন, ও। এবারে ও যদি 12 হয়, এন হবে 13 আর এম হবে 14। দেখো এন 13 সবগুলোতেই আছে, কিন্তু এম দেখো 12 আছে এখানে, 15 আছে এখানে, 13 আছে এখানে, 14 কোথায় আছে, একমাত্র অপশন বি তে আছে। তাহলে সেটা হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যামাজন। নেক্সট রয়েছে, রাম যদি বিন্দু এক্স থেকে বিন্দু ওয়াই তে 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায় এবং বিন্দু ওয়াই থেকে বিন্দু এক্স এ 12 কিলোমিটার প্রতি ঘন্টাতে ফিরে আসে, তাহলে রামের গড় গতি কত ছিল? এর অনেক মেথড তোমাদের বলেছিলাম, তো আজকে শর্টকাটটাই বলে দিই জাস্ট, আর ডিটেলসটা বলছি না। 8:12 করবে। 8 এর প্রথমে গতি 8 ছিল, পরে ছিল 12, এদেরকে সংক্ষিপ্ত আকার বা লঘিষ্ঠ আকারে নিয়ে এলে আমি পেয়ে যাবো 2:3। এবার এই 8 কিলোমিটার আর 12 কিলোমিটার এদের মধ্যে পার্থক্য কত কিলোমিটারের? 4 কিলোমিটারের। এবার এই 4 সংখ্যাটিকে 2:3 অনুপাতে ভাঙবে। 2:3 মানে হচ্ছে টোটাল আনুপাতিক ভার হবে এই 2 এর 5, এই 3 এর 5, তাই 2 এর 5 ইন্টু 4, 3 এর 5 ইন্টু 4, এটা মুখে মুখে করা যাবে, হ্যাঁ, আমি জাস্ট বলছি এখানে। এবার 5 কে যদি 4 দিয়ে ভাগ করো 0.8, 0.8 কে 2 দিয়ে গুণ করলে 1.6, আর এখানে যে কোনো একটা বার করলেই হবে, যদি ছোটটা বার করো 1.6 আর ছোটটার সাথে সেটা যোগ করে দাও, অর্থাৎ 8 প্লাস 1.6 সমান 9.6, এটা হচ্ছে আনসার, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। বা যদি এটাকে বার করো, এটা 0.8 ইন্টু 3 মানে হচ্ছে 2.4, বড়টা মান বেরোয়, তাহলে সেটা বড়টা থেকে বিয়োগ করে দাও, অর্থাৎ 12 মাইনাস 2.4, তাহলে হয়ে যাবে 9.6। যেদিকে যাবে সেদিকে হলো, একটা করলেই হয়। ওকে, তো 9.6 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্য মেথডটা কিন্তু বারবার অনেক জায়গাতে বলেছি, আশা করছি আর সেটা বলার প্রয়োজন করছে না। মেন মেথড যেটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে নর্মালি যেটা ভাবে আমরা খুব সংক্ষেপে বা মুখে মুখে করতে পারি। নেক্সট রয়েছে, নিম্নলিখিত ভেন ডায়াগ্রামটি অধ্যয়ন করুন এবং সেই অঞ্চলটি শনাক্ত করুন যেটি সেই সমস্ত ব্যক্তিদের উপস্থাপন করে যারা লেখক, গায়ক ও নর্তক কিন্তু অভিনেতা নন হবে, হ্যাঁ, এখানে ননটা মিস, কিন্তু অভিনেতা নন। ওকে, যে যারা এখানে কি কি আছে, 4টে সার্কেল আছে অ্যাকচুয়ালি, যেটা একটা হচ্ছে অ্যাক্টরস, একটা হচ্ছে রাইটার্স, একটা হচ্ছে ড্যান্সার্স এবং একটা হচ্ছে সিঙ্গার্স, মানে গায়ক, লেখক, নায়ক আর ড্যান্সার, বা অভিনেতা আর নর্তক বা ড্যান্সার। এবার বলছে তিনটেই হবে, অর্থাৎ কি কি হবে, লেখক হবে, সিঙ্গার হবে, আবার নর্তক হবে, কেবল অ্যাক্টর হবে না। তাহলে এই সার্কেলটা যেটাতে আছে সেটা বাদ চলে যাবে, তাহলে এই অংশতে যা যা আছে সেইগুলো বাদ চলে যাবে। ঠিক আছে, এরকম মনে মনে করবে, এটা আমি এখানে কাটাকাটি করলাম, নকশাবাজি। ঠিক আছে, তো এখানে কি হবে এবার, এবার দেখো এই তিনটে সার্কেল কোন জায়গাটাতে কমন, কমন দেখো এই অংশটাতে, তাই না? এই অংশটাতেই একমাত্র এই তিনটেই কমন, যেখানে ভিতরে লেখা আছে, লেখাটা হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো না, যেটা আছে জে। ওকে, সো অপশন
সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া যায়। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত? এই অঙ্কটা দেখো করলে বা করতে গেলে তোমার একটু টাইম যাবেই, মিনিট 2 মতো টাইম যাবেই। তো এইগুলো কি করে করব আমরা? এগুলোকে অপশন টেস্ট করব। কি আছে এখানে, যে পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা যদি কমে যায় তাহলে 42 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া যায়। কিন্তু এর আগে আমি 6টি পিন কম পাওয়ার সময় 42 পয়সাতেই তো পিন কিনতাম। তাহলে 42 পয়সায় যদি পিন কিনি ডজনে, তাহলে নিশ্চয়ই দেখো 42টা দিয়ে বা 42টা সেই ডজন দিয়ে বিভক্ত হবে বা ডজনের মূল্য দিয়ে বিভক্ত হবে, অর্থাৎ 42 পয়সায় হয়তো আমি 1 ডজন 2 ডজন 3 ডজন এরকম কিছু একটা মাল পেতাম। এবার এখানে যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে কোনটা দেখো 42 দ্বারা বিভাজ্য? একমাত্র দেখো অপশন ডি, যেটা রয়েছে 14 পয়সা। তাই সেটাই দেখো 42 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 42/14 করে দাও, মানে হচ্ছে 3, অর্থাৎ প্রথমে পাওয়া যেত 3 ডজন। ঠিক আছে, প্রথমে পাওয়া যেত 3 ডজন পিন যখন দাম ছিল 14 পয়সা করে। তারপর 2 পয়সা করে কমে গেল, মানে হয়ে গেল 12 পয়সা করে। তখন কি হবে দেখো, 12 পয়সায় 3 ডজনে পড়বে 36 পয়সা। তাহলে পড়ে থাকছে এখনো 6 পয়সা। সেই 6 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া যাবে। তুমি এইভাবে চেক করে নিতে পারবে, যেটা এখানে শর্তের সাথে মিলে যাচ্ছে। সো অপশন ডি চলে আসবে এখানে সঠিক উত্তর। আমি এখানে মেথাডিক্যালি করতে যাবই না। নেক্সট হচ্ছে, বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি বাছুন বা প্রদত্ত শ্রেণীর প্রশ্ন চিহ্নের স্থানে বসতে পারবে, যা প্রদত্ত শ্রেণীর প্রশ্ন চিহ্নের স্থানে বসতে পারবে। কি আছে এখানে? 6, 10, 20, 24, 48, 52 ড্যাশ। কি হয়েছে এখানে? 6, তারপর বেড়েছে 10, কি হয়েছে? +4 হয়ে গেছে। 10, তারপর হচ্ছে 20, এর মধ্যে সব থেকে ইজি সম্পর্ক হচ্ছে দুগুণ হয়েছে। 24 পর হচ্ছে 24, এখানে আবার +4 হয়েছে। তারপর আসছে 48, যেখানে দেখো আবার দ্বিগুণ হয়েছে। তাহলে আমি রিলেশনটা বুঝতে পারলাম না, যে একবার 4 যোগ হচ্ছে, একবার দ্বিগুণ হচ্ছে, একবার 4 যোগ হচ্ছে, একবার দ্বিগুণ হচ্ছে। এরপর দেখো আবার 4 যোগ হয়েছে, নিয়ে হচ্ছে 52। তাহলে এরপর কি হবে? দ্বিগুণ হবে, তাহলে হয়ে যাবে 104। সো অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হরিশ ও বিমল 20 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারেন। তারা একসাথে 15 দিন ওই কাজটি করে এবং তারপর বিমল ছেড়ে চলে যায়। বাকি কাজটি শেষ করতে হরিশ একা 10 দিন সময় নেয়। কত দিনে একা হরিশ পুরো কাজটি সম্পূর্ণ করতে পারেন? দেখো অঙ্কটা তোমাদের পড়ে হয়তো মনে হতে পারে যে একটু জটিল বা একটু কনফিউজিং, কিন্তু অঙ্কটা করার প্রয়োজনই নেই, এমনি হয়ে যাবে। ঠিক আছে, এমনি হয়ে যাবে অঙ্কটা মুখে মুখে। কি আছে দেখো, হরিশ আর বিমল 20 দিনে করতে পারে কাজটা। তারা একসাথে 15 দিন কিন্তু করলো, করার পর আর তাহলে বাকি থাকলো কত দিনের কাজ? তাদের দুজনে মিলে যদি করে তাদের আর 5 দিনের কাজ বাকি থাকলো। কিন্তু সেই কাজটা না করে বিমল চলে গেল ছেড়ে, ধোকা দিয়ে হরিশকে। এবার হরিশের সেই 5 দিনের কাজটা, যেটা দুজন মিলে 5 দিনে শেষ করতে পারতো, সেই কাজটা তার সময় লেগে গেল 10 দিন করতে। অর্থাৎ যেটা হরিশ প্লাস বিমল এর 5 দিন লাগতো, সেটা হরিশের লেগে গেল 10 দিন। তার মানে কি হলো? এখানে দ্বিগুণ লেগে গেল, ডবল লাগলো। কারণ কি? বিমল নাই, তার দোস্ত তাকে ছেড়ে পালিয়ে গেছে। তা দ্বিগুণ যদি হয় তাহলে আমরা বুঝে যাচ্ছি যে তাদের দুজনের যা সময় লাগছে, হরিশের তার দ্বিগুণ সময় লাগছে। এবার বলছে কতদিনে একা হরিশ পুরো কাজটি সম্পূর্ণ করতে পারতো। সেই পুরো কাজটি হরিশ আর বিমল কত দিনে কমপ্লিট করতে পারতো? 20 দিনে কমপ্লিট করতে পারতো। তাহলে হরিশ একা কত করতে পারবে? তার ডবল দিনে করতে পারবে। অতএব 20 ডবল হচ্ছে 40 দিন। অপশন এ তে চলে আসছে সঠিক উত্তর। নেক্সট, যেভাবে দ্বিতীয় সংখ্যাগুচ্ছটির সাথে প্রথম সংখ্যাগুচ্ছটি সম্পর্কিত, একইভাবে বিকল্পগুলি থেকে তৃতীয় সংখ্যাগুচ্ছটির সাথে সম্পর্কিত সংখ্যাগুচ্ছটি নির্বাচন করুন। এখানে এত সংখ্যাগুচ্ছটি রয়েছে, সংখ্যাগুচ্ছগুলোই গন্ডগোল না করে দাও। কি আছে প্রথমে? 7591 is to 5719 সমানুপাতি 5937। তারপর কি আসবে? তো এখানে রয়েছে 7591 is to, এখানে রয়েছে 5719। এই দুটোর মধ্যে কি সম্পর্ক তুমি ফার্স্ট লক্ষ্য করতে পারছো? সবার ফার্স্টে যে লক্ষ্য করার বিষয় এখানে, সেটা হচ্ছে সেম নাম্বার দিয়ে তৈরি হয়েছে অঙ্কগুলো বা সংখ্যাগুলো, অর্থাৎ একই অঙ্ক দিয়ে সংখ্যাটা তৈরি হয়েছে। দেখো এখানেও 7591, এখানেও 7591 আছে। তাহলে এবার আমি রিলেট কি করতে পারি? দেখো এখানে প্রথম যদি দুটোকে হাফ করে দিই,
তাহলে দেখো এখানে ছিল 75, সেটা এখানে উল্টে গিয়ে 57 হয়েছে, এখানে ছিল 91, যেটা এখানে উল্টে গিয়ে 19 হয়েছে, তাই না? তাহলে এখানে কি হবে 5937, এটাকে আমি তাই করব, এখানে 59 আছে যেটা হয়ে যাবে 95, আর এখানে 37 ছিল যেটা হয়ে যাবে 73। তাহলে কি আসবে এখানে 9573, অপশন ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার যোগফল হলো 16 এবং তাদের গুণফল হলো 63, তাদের অনন্যকের সমষ্টি কার সাথে সমান হবে? অনন্যক কি? যদি সংখ্যাটি হয় a, তাহলে তার অনন্যক হচ্ছে 1/a। তাহলে এখানে দুটি সংখ্যার কথা বলেছে, ধরে নাও একটি সংখ্যা হচ্ছে a আর একটা সংখ্যা হচ্ছে b, তাহলে এর অনন্যক হচ্ছে 1/b। এবার বলছে এই সংখ্যা দুটির যোগফল হচ্ছে 16, অর্থাৎ a প্লাস b হচ্ছে 16, আর গুণফল হচ্ছে 63, অর্থাৎ a b হচ্ছে 63। তাহলে আমাকে অনন্যকের সমষ্টি কত হবে? অনন্যকের সমষ্টি বলতে 1/a প্লাস 1/b সমান কত হবে? একে যদি যোগ করো, দেখো a b লসাগু আসবে, ওপরে চলে আসবে b প্লাস a, যেটাকে আমি ঘুরিয়ে a প্লাস b ও লিখতে পারি। তাহলে a প্লাস b বাই ab, a প্লাস b হচ্ছে 16, তাহলে এখানে বসিয়ে দেবে মান 16, আর ab মান হচ্ছে 63, তাহলে 16/63 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশন সি তে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এটিতে প্রশ্ন চিহ্নে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন। কি আছে? তিনটে ত্রিভুজাকার আছে, মাঝখানে একটি করে সার্কেল, এবং সেই ত্রিভুজের তিনটি কোণে তিনটি নাম্বার এবং সার্কেলের মধ্যে একটি নাম্বার। প্রথমে রয়েছে কোণে কোণে 3 জায়গায় 3, 6 আর 12। তাহলে এখানে কি হয়েছে দেখো, প্রথমে আমরা বলতে পারি 3 এর ডবল 6 হয়েছে, 6 এর ডবল 12 হয়েছে, কিন্তু তারপরে এগুলোতে দেখবে সেই আর রিলেশন ম্যাচ করছে না। এবং মাঝখানে হচ্ছে 7। তাহলে এবার এটাকে যোগ করো, 3 আর 6 9, 9 আর 12 21। এই 21টা দেখো 7-এর দ্বারা গুণিতক বা 7-এর গুণিতক বা 7 দ্বারা বিভাজ্য। এবার এখানে আমি চেক করবো, সেটা 7 আর 13 হচ্ছে 20, আর এখানে 20 আর 4 হচ্ছে 24। দেখো 24-এর দ্বারাও 8 কিন্তু বিভাজ্য। এবার কততে বিভাজ্য? 8 গুণিত 3 করলে 24 হয়, এখানেও কি তাই? 7 গুণিত 3 করলে দেখো 21 হচ্ছে। তার মানে বুঝে যাচ্ছি যে এই তিনটেকে আমাকে যোগ করতে হবে, যোগ করে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাই 5 আর 3 8 আর 4 12, 12কে আমাকে 3 দিয়ে ভাগ করলে পাবো 4। তাহলে মাঝখানে কি বসবে? 4, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি বৃত্তের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার হয় তবে বৃত্তের পরিধি কত? দেখো এই 154 সেমি স্কোয়ার যদি দেওয়া থাকে মুখে মুখে হয়ে যাবে, এতবার হয়তো করেছো অঙ্কটাকে তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তো। ঠিক, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 154। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 154 ইন্টু 1/পাই। পায়ের মান হচ্ছে কি? 22-এর 7, তাহলে 1/পাই মানে হচ্ছে 7/22। 22 সাথে 154 কেটে যাবে, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 7 সাথে 49, বা আর সমান হচ্ছে 7, যেটা তুমি আগের লাইনেও করতে পারতে। ঠিক আছে, আর এর মান যখন আমি 7 পেয়ে গেলাম, এখানে কি বলেছে? পরিধি চেয়েছে। পরিধির ফর্মুলা কি? 2 পাই আর, 2 গুণিত 22-এর 7 গুণিত আর এর মান বার করেছি 7, 7 7 কেটে যাবে, 2 12 44 সেমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, পি কিউ আর এস এবং টি বন্ধু। আর হলো কিউ এর থেকে লম্বা কিন্তু এস এর থেকে খাটো, টি হলো এস এর থেকে লম্বা এবং পি সব থেকে খাটো। এদের মধ্যে সব থেকে লম্বা কে? তাহলে কাটতে কাটতে যে মেথড তোমাদের শিখিয়েছিলাম সেটা, যে আর হচ্ছে কিউ এর থেকে লম্বা, তাহলে কিউ বাদ গেল, কিন্তু এস এর থেকে খাটো, কিন্তু তাহলে আরও বাদ গেল, এস এখানে লম্বা গেল, বেরোলো। টি হলো এস এর থেকে লম্বা, তাহলে এস ও বাদ চলে গেল, টি থাকলো, এবং পি সব থেকে খাটো, পি তো আগেই বাদ চলে গেছে, মানে পি বাদ চলে যাবে, এখানে সব থেকে খাটো বলেছে, পি এর থেকে খাটো বলেনি। তাহলে কে বাকি থাকছে? একমাত্র টি, তাই তাদের মধ্যে সব থেকে লম্বা হচ্ছে টি, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের ম্যাথ এবং জিআই এর প্র্যাকটিস সেট ক্লাস 2 কলকাতা পুলিশ কনস্টেবলকে টার্গেট করে। আশা করছি তোমরা প্রত্যেককে বুঝতে পারছো, ভালো লাগছে ক্লাস। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো, তাহলে কমেন্ট বক্সে এবং লাইক করে অবশ্যই জানাও, বন্ধুদের শেয়ার করে দাও। বারবার 5 মিনিট অন্তর অন্তর লাইক করতে বলি না বলে লাইকটাও করো না, ঠিক আছে? অন্যান্যদের মতো হয়তো বলতে হবে মানে মিনিটে 5 বার করে। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, আর যারা আগের ক্লাসগুলোকে দেখোনি অবশ্যই দেখে নিও, আর খুব ভালো করে প্র্যাকটিস করো আর প্র্যাকটিস দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।